পৃথিবীর এমন কিছু দেশ আছে যাদের শান্তির আড়ালে লুকিয়ে আছে যুদ্ধের আগুন। সভ্যতার নিচে আছে হাজার বছরের ক্ষতচিহ্ন। আজ যে দেশটাকে আমরা চিনে রাখি সবুজ পাহাড়, শান্ত মানুষ আর প্রকৃতির রঙে ভরা নিউজিল্যান্ড হিসেবে, সেই দেশ একসময় রক্তে রাঙানো যুদ্ধক্ষেত্র ছিল। জানো কি? স্বাধীনতার জন্য এই দেশের মানুষ লড়েছিল অস্ত্র নয়, আত্মা দিয়ে। চল আজ জেনে নিই নিউজিল্যান্ডের যুদ্ধ ও স্বাধীনতার সেই অজানা গল্প, যেখানে প্রতিটি পর্ব ইতিহাসের এক একটি আগুনের রেখা। হাজার হাজার বছর আগে, যখন ইউরোপ তখনও আধুনিকতার স্বপ্ন দেখছে, তখন দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ঢেউ কেটে কিছু মানুষ পৌঁছায় এক অজানা দ্বীপে। তারা ছিল পলিনেশিয়া থেকে আগত এক সমুদ্রযাত্রী জাতি, যাদের নাম মাওরি। তারা প্রকৃতির সন্তান। তারা বন, নদী, আগ্নেয়গিরি আর সমুদ্রের সাথে একাত্ম হয়ে গড়ে তোলে নিজস্ব সভ্যতা। মাওরি সমাজ ছিল উপজাতিভিত্তিক। প্রতিটি উপজাতি বা ইউই ছিল স্বাধীন রাজ্য। তাদের জীবন, গান, নাচ, যুদ্ধ সবকিছুই মিশেছিল আধ্যাত্মিকতায়। কিন্তু এই শান্ত সমাজের ইতিহাসে শিগগিরই প্রবেশ করে আগুন ও লোহা। ইউরোপীয়দের আগমনের সাথে শুরু হয় সংঘাতের নতুন অধ্যায়। সপ্তাদশ শতকের শেষ দিকে ব্রিটিশ ও ইউরোপীয় নাবিকেরা নিউজিল্যান্ডে আসে বাণিজ্যের নামে। তারা মাওরিদের দেয় নতুন জিনিস, বন্দুক, ধাতব অস্ত্র এবং মদ। আর সেখানেই শুরু হয় এক ভয়ঙ্কর সময়, ইতিহাসে যাকে বলা হয় মাস্কেট ওয়ার্স। মাওরি উপজাতিরা একে অপরের সাথে অস্ত্রধারী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে প্রায় 20,000 মানুষ মারা যায়, অসংখ্য গ্রাম ধ্বংস হয়ে যায়, সমাজ ভেঙে পড়ে, আর ব্রিটিশরা ধীরে ধীরে পেতে থাকে প্রভাব ও নিয়ন্ত্রণের সুযোগ। 1840 সাল নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে আলোচিত বছর। ব্রিটিশ সরকার মাওরি প্রধানদের ডেকে আনে এক চুক্তিতে, যার নাম ট্রিটি অফ ওয়াইতাঙ্গি। কাগজে লেখা ছিল মাওরিরা তাদের জমির মালিক থাকবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে ব্রিটিশ ক্রাউন। কিন্তু মাওরি ভাষা ও ইংরেজি সংস্করণের মধ্যে অর্থের বড় পার্থক্য ছিল। মাওরিদের বোঝানো হয় তারা কেবল রক্ষা পাচ্ছে, কিন্তু বাস্তবে তারা হারাচ্ছিল তাদের মাটি, অধিকার ও স্বাধীনতা। এই ভুল বোঝাবুঝিই জন্ম দেয় এক রক্তক্ষয়ী যুগের। 1845 সাল থেকে শুরু হয় ভয়ঙ্কর এক যুদ্ধকাল। মাওরিদের ধৈর্য শেষ, আর ব্রিটিশরা চায় সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে। প্রথম যুদ্ধ শুরু হয় বে অফ আইল্যান্ডসে। মাওরি নেতা হোনে হেকে ব্রিটিশ পতাকা কেটে ফেলে প্রতিরোধ শুরু করেন। এরপর যুদ্ধ ছড়িয়ে পড়ে তারানাকি, ওয়াইকাতো, তৌরাঙ্গা এবং ইস্ট কোস্ট অঞ্চলে। মাওরি যোদ্ধারা বন জঙ্গল ঘেরা পাহাড়ে গেরিলা যুদ্ধ চালায়, কিন্তু ব্রিটিশ সেনার কামান ও বন্দুকের সামনে তারা টিকতে পারেনি। 1872 সালের মধ্যে প্রায় 1 কোটি একর জমি দখল হয়ে যায় ব্রিটিশদের হাতে। মাওরিরা হারায় তাদের ঘর, জমি আর অনেক পরিবারকে। এই যুদ্ধে তারা হয়তো হেরে যায় অস্ত্রে, কিন্তু জিতেছিল ইতিহাসে, সাহসে আর সংস্কৃতিতে। যুদ্ধ শেষ হলেও শাসন চলতে থাকে। ব্রিটিশরা গড়ে তোলে আধুনিক প্রশাসন, রাস্তা, আইন আর শিক্ষা ব্যবস্থা। কিন্তু সেই সব কিছুর নিচে মাওরি জাতির কান্না রয়ে যায়। ধীরে ধীরে ইউরোপীয় ও মাওরি সংস্কৃতি একে অপরের সাথে মিশে যেতে শুরু করে। 19 শতকের 7 বছর নিউজিল্যান্ড পায় ডমিনিয়ন মর্যাদা, অর্থাৎ তারা তখনও ব্রিটিশ সাম্রাজ্যের অংশ, কিন্তু নিজস্ব সংসদ পায়। আর অবশেষে 1947 সালে নিউজিল্যান্ড সম্পূর্ণ স্বাধীন ঘোষণা করে নিজেদের। স্ট্যাচুট অফ ওয়েস্টমিনস্টার অ্যাডপশন অ্যাক্ট 1947-এর মাধ্যমে।
এক দীর্ঘ দাসত্বের অবসান ঘটে, কিন্তু তারা ভোলে না তাদের ইতিহাস, কারণ সেই ইতিহাসই তাদের পরিচয়। আজকের নিউজিল্যান্ড শান্তির দেশ, সবুজের দেশ, গণতন্ত্রের দেশ। মাওরি সংস্কৃতি আজ আর নিঃশেষ নয়। সরকার ও মানুষ একসাথে কাজ করছে তাদের ভাষা, শিল্প আর ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে। ওয়াইতাঙ্গি ডে প্রতি বছর 6 ফেব্রুয়ারি আজ নিউজিল্যান্ডের জাতীয় দিবস, যেখানে তারা স্মরণ করে তাদের অতীত আর প্রতিশ্রুতি দেয় আরও ন্যায্য ভবিষ্যতের। তারা প্রমাণ করেছে স্বাধীনতা মানে শুধু রাজনীতি নয়, স্বাধীনতা মানে নিজের শিকড়কে সম্মান করা। নিউজিল্যান্ডের এই ইতিহাস আমাদের শেখায় কোনো জাতি কখনো চিরদিন দাস হয়ে থাকে না। সময় একদিন এনে দেয় মুক্তি, যদি মানুষের হৃদয়ে থাকে সাহস আর ঐক্য। তুমি যদি এমন ইতিহাস জানতে ভালোবাসো, তবে এই ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব দাও আর নিচে কমেন্ট করে জানাও পরের বার কোন দেশের স্বাধীনতার গল্প শুনতে চাও। দেখা হবে পরের ইতিহাসে, নতুন গল্প, নতুন সত্য নিয়ে।